পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কবে থেকে শুরু হবে, কবেই বা বিজ্ঞপ্তি বের হবে, এ বিষয়ে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন। এরই মধ্যে সম্পূর্ণ নতুন একটি আপডেট চলে এসেছে। নাগরিকত্বের ফর্ম বিলি বিজেপির, তুরুপের তাস এসআইআর। তাহলে কি এসআইআর এর কোনো ধরনের ফর্ম বিলি করা হচ্ছে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে? আবার এরই মধ্যে এসআইআর আসছে, কাগজ গুছিয়ে নিন, কিছু কিছু কাগজপত্রের কথা বলা হয়েছে, সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। আবার অন্যদিকে নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি আধার নয়, সুপ্রিম পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, নাগরিকত্বের একমাত্র প্রমাণ নথি হিসেবে আধার নয়, অর্থাৎ আধার কার্ডকে একমাত্র আপনি প্রামাণ্য নথি হিসেবে দেখাতে পারবে না নাগরিকত্বের প্রমাণ হিসেবে। তাহলে কোন কোন নথির কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, তাছাড়া পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন কোন কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে হবে, সে বিষয়ে কি জানানো হয়েছে, পরপর প্রত্যেকটি আপডেট দেখে নিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই দেখুন, বলা হয়েছে তুরুপের তাস এসআইআর, নাগরিকত্বের ফর্ম বিলি বিজেপির। কয়েকদিন আগে বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছিলেন, বিজেপির ললিপপ হবেন না, এসআইআর এর নামে ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। এই পরিস্থিতিতে এসআইআর কে তুরুপের তাস করে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার টোপ দিচ্ছে বিজেপি। বাড়ি বাড়ি তারা ফর্ম নিয়ে হাজির হয়ে যাচ্ছে। তথ্য সংগ্রহ করতে তারা আধার কার্ডের জেরক্স কপি নিয়ে রাখছে। ফর্মে নিজের নাম, আধার নম্বর, জন্মস্থান উল্লেখ করতে হচ্ছে। বাংলাদেশের কোন এলাকা থেকে তারা এসেছেন সেটাও সেখানে লিখতে হচ্ছে। তৃণমূলের দাবি, এটাও বিজেপির জুমলা ছাড়া আর কিছুই নয়। তারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পাল্লা, মেমারি, জৌগ্রাম সহ বিভিন্ন এলাকায় ফর্ম দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটি জেলার রিপোর্ট। বিজেপির নেতা এবং কর্মীরাই সেই ফর্ম বিলি করছে। তারা তা পূরণ করিয়ে নিজের কাছে রাখছে। কয়েকদিন ধরেই এই কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগেও নাগরিকত্ব পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি এখনো কাউকে নাগরিকত্ব পাইয়ে দিতে পারেনি। মেমারির এক বাসিন্দা বলেন, আধার ভোটার কার্ড দেখার পর বিজেপি নেতারাই ফর্ম ফিল আপ করে দিচ্ছে। বলা হচ্ছে, যারা ফর্ম ফিল আপ করছে এসআইআর হলে তাদের নাম বাদ যাবে না, স্থায়ীভাবে এদেশের নাগরিকত্ব পাওয়া যাবে। অনেকে বিজেপি নেতাদের ফিরিয়ে দিচ্ছে, কেউ কেউ আবার ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। ব্যক্তিগত যাবতীয় তথ্য বিজেপি নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে, তাতে উল্টো ফল হতে পারে। বিজেপি নেতারা ফর্মে সই করিয়ে নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, মতুয়া সম্প্রদায়ের লোকজনদের তারা ফর্ম ফিল আপ করাচ্ছে। এসআইআর এর বিষয়টি নিয়ে প্রচার করায় অনেকে ভয় পেয়ে ফর্ম ফিল আপ করছে। এই নিয়ে তৃণমূল নেতা মেহমুদ খান বলেন, এটাও বিজেপির আর একটা নতুন জুমলা। ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে মগজ ধোলাই করেছিল, লাভ হয়নি, এবারও হবে না। মুখ্যমন্ত্রী রাজ্যের বাসিন্দাদের যেখানে সেখানে সই না করার পরামর্শ দিয়েছেন। সবার কাছে অনুরোধ করব সেটা মেনে চলার। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, নির্বাচন কমিশন এসআইআর এর নামে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে, আর বিজেপি নাগরিকত্ব টোপ দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। দুটি চেষ্টাই ব্যর্থ হবে। সিপিএম নেতা হরাধন ঘোষ বলেন, বিজেপির সবটাই ভাওতাবাজি। ওরা যত এসব করবে তত মানুষের মন থেকে দূরে সরে যাবে। ভাওতাবাজি দিয়ে বড় কিছু করা যায় না। বিজেপি নেত্রী টুম্পা চট্টোপাধ্যায় বলেন, ফর্ম ফিল আপ করে এলাকার বাসিন্দাদের বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে, সেটা থাকলে তাদের নাগরিকত্ব পেতে সুবিধা হবে। কয়েকদিন পর থেকে এই কাজে জোর দেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন, কিছু কিছু জায়গায় সিএ এর ফর্ম পূরণ করার কাজ কিন্তু করছে বিজেপির তরফ থেকে, তার রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার আরেকটি আপডেটে বলা হয়েছে, এসআইআর আসছে, কাগজ গুছিয়ে নিন। অর্থাৎ এখানে কিন্তু কাগজপত্রের কথা বলা হয়েছে। কেউ দিচ্ছে 100 টাকা, কেউ 200, অথচ নিয়ম অনুযায়ী ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য 100 টাকার বেশি নেওয়ার কথাই নয়। তারপরও মানুষ দিচ্ছে। রসিদে লেখা থাকছে জন্ম শংসাপত্রের জন্য 10 টাকা, 190 টাকা ডোনেশন। তারা ক্ষিপ্ত হয়ে উঠছে, বিক্ষোভ দেখাচ্ছে, হাতাহাতি করছে, তাও দিচ্ছে টাকাটা। বাধ্য হচ্ছে দিতে, কারণ আতঙ্ক, এসআইআর আতঙ্ক। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়দানের পর গোটা দেশে শুরু হয়ে যাবে ভোটার তালিকার এই ইন্টেন্সিভ রিভিশন। বিহার পথপ্রদর্শক, আর সেটাই হার কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঘরে ঘরে খোঁজ পড়ছে শংসাপত্রের। সব ঠিক আছে তো আধার ভোটার খুঁজে লাভ নেই, ওসব তো নির্বাচন কমিশন বৈধ বলেই মানছে না। সেক্ষেত্রে এমন ডকুমেন্ট চাই যা সবার ঘরে থাকবেই, আর না থাকলেও পুরসভা বা পঞ্চায়েতে গিয়ে ব্যবস্থা করে নেওয়া যাবে। কি সেই শংসাপত্র? বার্থ সার্টিফিকেট। তাই লাইন পড়েছে জেলায় জেলায়, বিডিও অফিসে, পঞ্চায়েতে, পুরসভায়। আতঙ্কগ্রস্ত মানুষের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও তাদের অসুবিধা নেই, কিন্তু দিনের শেষে এক মুঠো স্বস্তি নিয়ে যেন বাড়ি যাওয়া যায়। তালিকা হাতে নিয়ে যখন বাবুরা তাদের বাড়ি বাড়ি হানা দেবে, ওই বার্থ সার্টিফিকেট বুক খুলিয়ে যেন তারা দেখাতে পারে, বলতে পারে, এই দেখুন আমি ভারতীয়, বাংলাদেশি নই।
হতে পারে আমার পূর্বপুরুষ দেশভাগের যন্ত্রণা কাঁধে নিয়ে এপার বাংলায় এসেছিল, হতে পারে রাতারাতি দেশটাকে দুটুকরো হয়ে যেতে দেখেছিল, কয়েক ঘন্টার দাঙ্গায় পরিচিত মানুষগুলোকে অপরিচিত হয়ে যাওয়ার আর সর্বস্ব ছেড়ে আসায়, কিন্তু এ তো মনে প্রাণে তাদেরই দেশ। তারপরেও বারবার তাদের প্রমাণ দিতে হবে বিশ্বস্ততার, নাগরিকত্বের। তাই মূলত মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ার সীমান্ত অঞ্চলের মানুষরা ছুটছে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য। ঢেউ আছড়ে পড়ছে সরকারি দপ্তরে, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে অন্য জেলাতেও। পরিচয় হারানোর, ভিটে হারানোর, দেশ হারানোর জ্বালা যে এমনই তীব্র, 1987 সালের আগে যাদের জন্ম তাদের জন্য 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেই হবে। তখন বিওলোরা ফর্ম সই করিয়ে 23 বছর আগের ওই ইলেকটোরাল রোল অ্যাটাচ করে দেবেন, সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অন্য নথি চাইতে পারেন। মূলত বুঝতেই পারছেন, যাদের জন্ম তারিখ 1987 সালের আগে রয়েছে তাদের যদি নাম 2002 সালের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের থেকে থাকে, সেক্ষেত্রে তাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। 2002 সালে যে ভোটার লিস্টে নাম রয়েছে সেটা অ্যাটাচ করে বিএলওরা ফর্ম পূরণ করে কিন্তু জমা নেবে। কিন্তু তা না দিতে পারলেও খুব ক্ষতি হবে না বলেই কমিশনের দাবি। কিন্তু যারা জন্মেছে 1987 সালের পরে, যাদের বাবা মা মুক্তিযুদ্ধের সময় সব হারিয়ে এপারে আশ্রয় নিয়েছিলেন, অল্পতে যে তারা সন্তুষ্ট করতে পারবে না ভোট আধিকারিকদের, 1987 বা তার পরে জন্মালে বাবা বা মায়ের শংসাপত্র যে লাগবে তাতেই যে ঘুম উঠছে একটা গোটা প্রজন্মের। বছরের পর বছর লাগাতার ভোট দিয়ে আসার পর তাহলে কি এক মুহূর্তে পরবাসী হয়ে যেতে হবে? যারা কয়েক পুরুষ ধরে এদেশেই আছেন তাদেরও দিতে হবে প্রমাণ নাগরিকত্বের। ওই 11টি নথির কোনোটিও যদি তাদের কাছে না থাকে তাহলে তাদেরও পরিণতি হবে একই, ভোটাধিকার হারাবে তারা, হয়তো তারপর নাগরিকত্ব। ভারতের সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে আশঙ্কার সুর। এসআইআর হলো এনআরসির প্রথম ধাপ, প্রথমে ইন্টেন্সিভ রিভিশন, তারপর ভোট, সঙ্গে চলবে এনপিআর। একবার সেন্সাস শুরু হলে ওই তথ্য ধরে ধরে ভারতবাসীদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে নাগরিকত্বের। তাই ভয় থাকাটা স্বাভাবিক, ভীষণভাবে স্বাভাবিক। বাড়তে থাকা লাইনও। মোট 11টি ডকুমেন্টের তালিকা বিহারে দিয়েছে কমিশন। কি আছে তাতে? 1 নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, 2 নম্বরে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্র, যেটাকে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলা হচ্ছে, রাজ্য সরকার দ্বারা জারি করা। 3 নম্বরে তপশিলি জাতি বা উপজাতি ওবিসি শংসাপত্র, বনাধিকার শংসাপত্র 4 নম্বরে, 5 নম্বরে নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসিতে যদি কারো নাম থেকে থাকে, 6 নম্বরে ফ্যামিলি রেজিস্টার, 7 নম্বরে পেনশন পেমেন্ট অর্ডার বা সেই সংক্রান্ত সরকারি পরিচয়পত্র, 8 নম্বরে পাসপোর্ট, 9 নম্বরে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পাশের সার্টিফিকেট, 10 নম্বরে জমি বাড়ি সরকারি দলিল, 11 নম্বরে 1987 সালের আগে সরকার, ব্যাংক, স্থানীয় প্রশাসন, রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্যু করা পরিচয়পত্র। নজর করার মতো বিষয় হলো এইসব নথির বেশ কয়েকটিতে কিন্তু জন্ম তারিখের উল্লেখই নেই। সেগুলি হলো এসসি এসটি বা ওবিসি শংসাপত্র, ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্র এবং বনাধিকার সংক্রান্ত সার্টিফিকেট। এগুলিতে কোনো প্রকারের জন্ম তারিখ উল্লেখ করা থাকে না, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এনআরসি ও ফ্যামিলি রেজিস্টার বাংলার জন্য প্রযোজ্য হবে না, সেটা শুধু অসমের। অর্থাৎ বাংলায় এসআইআর শুরু হলে 5টি নথি জন্মের তারিখ প্রমাণে ব্যর্থ হবে। এর মধ্যে কোনো একটি জমা দিলেই কাজ শেষ হয়ে যাবে না, তার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আরও কিছু দিতে হবে। আধার, ভোটার বা প্যান কার্ডের জন্ম তারিখ থাকলেও এখনো পর্যন্ত তা গ্রাহ্য নয়, যদি না সুপ্রিম কোর্ট এর মাঝে কোনো নির্দেশ দেয়। সেক্ষেত্রে কি দিতে হবে? পেনশন সার্টিফিকেট বা 1987 সালের আগে ইস্যু হওয়া সরকারি পরিচয়পত্র। যারা সরকারি কর্মী ছিলেন না বা যাদের বাবা মা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে এসেছেন তারা কি দেবেন? গোটা দেশের জনসংখ্যার মাত্র 6.5 থেকে 7% নাগরিকের পাসপোর্ট আছে, বাকিরা তাহলে কি করবেন? অর্থাৎ বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু গতি নেই। ঠিক এই কারণেই পঞ্চায়েত পুরসভায় লাইন বাড়ছে, আরও বাড়বে। ডিজিটাল বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে তা দেশের যে কোনো অঞ্চল থেকে অ্যাক্সেস করা সম্ভব। আধিকারিকও শুধু কিউআর কোড স্ক্যান বা নম্বর চাপিয়ে দেখে নিতে পারবেন পোর্টালে সেটি নথিভুক্ত আছে কিনা, অর্থাৎ তখন সেটি বৈধ বলে মান্যতা পাবে। সেক্ষেত্রে 11টির মধ্যে একমাত্র বার্থ সার্টিফিকেটই মুশকিল আসান হতে পারে। নবজাতকদের সাধারণ শংসাপত্র আর বেশি বয়স্কদের ডিলেট সার্টিফিকেট। পরিস্থিতি এখন আমাদের এমন এক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে যে এই সবই বুঝতে হবে সবাইকে। সাধারণ মানুষ বলতেই পারেন আমরা নথির প্যাচ পর্যার বুঝি না, কিন্তু কেউ শুনবে না সে কথা, কেউ ভাববে না ওই অসহায় মুখগুলোর কথা। তখন শুধু চলবে ভোটের হিসেব, শাসকদের সঙ্গে বিরোধীদের চাপা লড়াই, কোন আসনে কত ভোট কেটে গেল তা অন্যদিকে ঝুঁকবে। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তারা বাড়ি বাড়ি না গিয়ে ফর্ম জমা করে দিয়েছেন, লক্ষ লক্ষ নাম বাদ যাবে। কারা তারা? না কোনো প্রভাবশালী নয়, আপনার আমার মতো আম আদমি। তারা রাজনীতি বোঝে না, শাসক বোঝে না, বিরোধীও না, তারা শুধু বোঝে সংসারটুকু, পেটের ভাতটুকু, আর বোঝে একটাই কথা, বাঁচতে হবে। এনআরসি আতঙ্ক মানব জমিনের কানাগলি দিয়ে
আমাদের মনে ঢুকে পড়েছে। পড়শি রাজ্য অসমের স্মৃতি এখনো দগদগে হয়ে ঘুরছে বাংলার নানা জেলায়। উত্তম কুমার, ব্রজবাসী, বিনামা বর্মন, মরিনা বিবি, এনআরসির নোটিশ প্রাপ্তির তালিকা বাড়ছে। আর তারা কেউ কিন্তু অসমের পাকাপাকি বাসিন্দা নন, প্রত্যেকেই বাংলার। তা সত্ত্বেও তারা নোটিশ পাচ্ছেন। রবিবার 6 বছর পূর্ণ করেছে অসমের এনআরসি কর্মকাণ্ড। আজও চূড়ান্ত সুরাহা মেলেনি, শুধু নোটিশ মিলছে, তার জবাব দিতে হবে। আর সেই জবাব পছন্দ না হলে ডিটেনশন ক্যাম্প, পুশব্যাক, তারপর কি বাংলাদেশের জেলে শেষ জীবন কাটানো। এই ভবিষ্যৎ আমরা চাই না। তাই বার্থ সার্টিফিকেট এবং আরও কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট গুছিয়ে রাখতে হবে ওই 11টি তালিকা মেনে। সঙ্গে যদি 2002-3 সালের ভোটার তালিকায় নিজের নাম আবিষ্কার করে রাখতে পারেন তাহলে আরও একটু নিশ্চিত। সেই তালিকা অবশ্যই এরই মধ্যে আপলোড করে দিয়েছে কমিশন। ওই বছর আপনি কোথায় থাকতেন, কোন বুথ ছিল আপনার, এটুকু জানলে তালিকায় নাম খুঁজে নিতে পারবেন। তবে এমন হতে পারে তালিকায় নাম পেলেন কিন্তু সেখানে এমন বানান ভুল যে সেই মানুষটিকে আপনি বলে চেনা ভার। ভাবতে পারেন ইলেকটোরাল রোলের পাশে তো ইপিক নম্বর দেওয়া আছে, সেটা দেখেই চিনে নেবে। মুশকিল হলো সব নামের পাশে কিন্তু সেটাও লেখা নেই। তাহলে কি হবে সেটা নির্বাচন কমিশন বলেনি। সবচেয়ে বড় কথা, কারো নাম যদি ওই তালিকায় না থাকে, তিনি যদি ওই বছরের আগে ভোট না দিয়ে থাকেন, 1987 সালের আগে জন্ম কিন্তু ভোটার তালিকায় নাম উঠেছে 2004 সালে, তখন কি, সেই উত্তরও কিন্তু কমিশন দেয়নি। তাই নিজেকেই বাঁচাতে হবে। আর বাঁচতে গেলে নিজেকেই পথ খুঁজতে হবে, নথি গোছাতে হবে। কথায় বলে কাগজ মিথ্যা হয় না, এখন আমাদের কাগজই দেখাতে হবে। তাই বার্থ সার্টিফিকেট চাই, 2002 সালের ইলেকটোরাল রোলে নিজের নাম দেখা চাই। মানুষ নেমে পড়েছে নিজের পায়ের তলার জমি শক্ত করতে। ভোটার তালিকায় নাম খুঁজে তারা প্রিন্ট আউট করে নিচ্ছে। লাইন পড়ছে কৃষ্ণনগর সদর মহকুমা অফিসের সামনে। ছেলে মেয়ের জন্ম শংসাপত্রের ভুল শুধরে নেওয়ার, নিজের পরিচয়পত্র গুছিয়ে নেওয়ার, পদবি ঠিক করার জন্য ভোর 5টা থেকে লাইনে দাঁড়াবেন ডালিয়া মণ্ডলরা। কখনো তাকে আমরা দেখব নদিয়ায়, কখনো বাঁকুড়ায়, কখনো মুর্শিদাবাদ, কখনো আবার কোচবিহারে। নাম বদলে বদলে যাবে কিন্তু পরিচয় নয়। তারা প্রত্যেককে এদেশের নাগরিক, ওই পরিচয়টা যে ধরে রাখতে হবে এসআইআর এর পরেও। আবার অপরদিকে এরই মধ্যে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি আধার নয়, সুপ্রিম পর্যবেক্ষণ। নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড অন্যতম প্রামাণ্য নথি হলেও একমাত্র নথি কখনো হতে পারে না। এই পর্যবেক্ষণ রেখে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর মামলার শুনানিতে তালিকায় ভোটারদের নাম অন্তর্ভুক্তি ও বাদ দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করার জন্য প্যারা ভলেন্টিয়ার নিয়োগ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এসআইআর সংক্রান্ত এক শুনানিতে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবদের দল আরজেডির হয়ে বিহারে খসড়া তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে সওয়াল করতে গিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আধার কার্ডকে একমাত্র প্রামাণ্য নথি হিসেবে দেখছে না জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, আদালত জানায় নাগরিকত্ব প্রমাণের অন্য প্রামাণ্য নথিগুলির সঙ্গে আধার কার্ড অন্যতম নথি হতেই পারে, একমাত্র নথি কখনোই নয়। এই পর্যবেক্ষণে আদালতের ব্যাখ্যা, 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ আধার নিয়ে যা নির্দেশ দিয়েছে, 2 বিচারপতির বেঞ্চ কখনো তার অন্যথায় নির্দেশ দিতে পারে না। এর পাশাপাশি বিহারের স্টেট লিগাল সেলকে সব জেলায় প্যারা ভলেন্টিয়ার নিয়োগ করার নির্দেশ দেয় আদালত। তাদের কাজ হবে তালিকায় ভোটারদের নাম অন্তর্ভুক্তি করাতে বা বাদ দেওয়া সহায়তা করা। একই সঙ্গে এই ভলেন্টিয়ারদের জেলায় লিগাল অ্যাড সেলের চেয়ারম্যানকে এই বিষয়ে গোপন রিপোর্ট জমা দিতে হবে। সব রিপোর্ট একত্রিত করে পাঠাতে হবে রাজ্যের লিগাল অ্যাড সেলের চেয়ারম্যানকে। অর্থাৎ আধার কার্ড নিয়ে কিন্তু এটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, অর্থাৎ একমাত্র প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে ধরা যাবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এসআইআর নিয়ে আপাতত এই আপডেটগুলোই রয়েছে। তবে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হতে পারে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি। তবে 8ই সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে একটি শুনানি রয়েছে, শুনানির পরেই নতুন কোনো ধরনের আপডেট আসতে পারে। যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে এসআইআর করার আপনি পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।